আসসালামু আলাইকুম। তোমাদের যেহেতু শনিবারে স্কুল শুরু হয়ে গেছে, তো এই জন্য শনিবারের ক্লাসটা আমরা রেকর্ড করে দেব এবং শুক্রবারের ক্লাসটা আমরা লাইভ করব। তো আজকে সেই শনিবার, আজকে রেকর্ড করে দিচ্ছি। তো আজকের ক্লাসের টপিক হলো প্লে কার্ড। তোমাদের স্কুলের যে টপিকটা দিয়েছে সেটা। তো আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, এই জিনিসটাই লিখি, কারণ এটা এই সম্পর্কিত সব থেকে ভালো শব্দ বলে মনে হয়েছে আমার কাছে। আর যেহেতু ভাষা আন্দোলনের বিষয়টা, তো সেক্ষেত্রে তো আমাদের ভাষা আন্দোলনের জন্য তো অনেকজন শহীদ হয়েছে, রক্ত দিছে, তো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে লাল, কমলা, হলুদ এই তিনটা রঙই বেটার হবে অন্য রং ব্যবহার করার থেকে। ওইগুলা একটু রক্তের বর্ণনা করতে পারবে, যেহেতু লাল রক্তের রং। তো এই জন্য আমরা লাল, কমলা, হলুদ মিক্স করে ব্যাকগ্রাউন্ডটা রং করব। আর রাষ্ট্রভাষা বাংলা চাই এইটাই লিখব। এখন লেখার বিষয়টা হলো যে আমাদের এক একজনের হাতের লেখা কিন্তু এক এক রকম। এগুলা বিভিন্ন ফন্টে অনেকে লেখে। তো এইটা নিয়ে কোনো চিন্তা নাই, শুধুমাত্র আমাদের লেখাটাকে বোল্ড করে লিখতে হবে, মোটা করে লিখতে হবে, এই তো তফাৎ। তো এটা আমরা অবশ্যই পারবো, সবার যে একরকম হইতে হবে তা না। আমরা তো জানি যে লেখার অনেক ফন্ট থাকে, তো এক এক ফন্টের এক এক অক্ষর এক এক রকম। কয় বিভিন্ন ফন্টে বিভিন্ন রকম ভাবে লেখে। ওকে। তো এই যে আমার পৃষ্ঠা, এখন সম্পূর্ণ পৃষ্ঠায় আঁকা যাবে। আর যদি কেউ চাও যে ফ্রেম করে নিবা, তাহলে ফ্রেম করে নিতে পারো। তো আমার এই যে পৃষ্ঠা, এখানে আমি সবার প্রথমে রং করব না, ব্যাকগ্রাউন্ড তো আমরা রং করব আগে, কিন্তু আগে আমরা লিখে নেব যে আমরা কি লিখতে চাচ্ছি। তো সেটা লেখার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে রং করে তারপর সেই লেখাটা কালার করব। তো এখানে আমিও লিখতে চাচ্ছি যে রাষ্ট্রভাষা বাংলা চাই, তো এই কথাটা বেশি সুন্দর। তো এটা লেখার জন্য কি করতে হবে, আমাদের একটু বড় করে লিখতে হবে, যে অক্ষরগুলো লিখবো সেটা বড় করে লিখতে হবে, কেননা ছোট করে লিখলে আমরা তো ওটাকে ডাবল করতে পারবো না। তো আমি দেখাই দিব অবশ্যই। আচ্ছা, তো সবার প্রথমে আমরা লিখবো রাষ্ট্র, নিচে লিখবো ভাষা বাংলা চাই। তো যেহেতু চারটা শব্দ লিখবো, তো চারটা শব্দের জন্য আমরা আগে একটা ফ্রেম বানায় নিব, যে চারটা শব্দ কোথায় কোথায় হবে। তো ফ্রেম বানানো জরুরি এই জন্য যে যেন আমাদের লেখার প্রত্যেকটা অক্ষর সমান হয়। ফ্রেম না বানায় নিলে কি হবে, যে দেখা গেল যে রাষ্ট্র র বড় হয়ে গেল, আকার ছোট হয়ে গেল, বা প্যাটকাটা মূর্ধন্য ষ ছোট হয়ে গেল, তখন ভালো লাগবে না। আর ফ্রেম বানায় নিলে প্রত্যেকটা শব্দই, প্রত্যেকটা অক্ষরই আমরা ফ্রেমের মধ্যে রাখবো, ফ্রেমের দুই রেখা টাচ করে, তাহলে কিন্তু সমান হবে সব বর্ণ। আচ্ছা, তো আমরা প্রথমে যেহেতু চারটা শব্দ লিখবো, তো চারটা ফ্রেম বানায় নিব। তো ফ্রেম বানানোর সময় এই যে রেখাটা টানছি, এটা মোটামুটি সোজা হইতে হবে। সোজা না হইলে তোমাদের যে শব্দটা সেটা বাঁকা হয়ে যাবে, কারণ এর সাথে সম্পর্কিত যেহেতু আমরা ওটা লিখবো। তো এটা স্কেল দিয়ে করতে পারো, স্কেল দিয়ে করলে মনে হয় বেটার হবে। তো আমরা আশপাশে কিছু তো জায়গা রাখবো, একদম সম্পূর্ণ জায়গা দিয়ে তো লিখবো না, আশপাশে কিছু জায়গা রাখবো, মাঝ বরাবর লেখার চেষ্টা করব। তো এতটুকু বক্স বানাইছি, এর ভেতরে আমার রাষ্ট্র লেখা আরামসে এঁটে যাবে। তো আমি একটা আন্দাজ করে বানাচ্ছি, তারপরে যদি দেখি যে না চারটা ফ্রেম হচ্ছে না, তখন কিন্তু আমি এটা ছোট করে দিতে পারবো, যে একটা হইলো রাষ্ট্র লিখবো, এত বড় না লাগলো, এটুকুর মধ্যে হয়ে গেলে গেল, সমস্যা নাই। একটু ফাঁকা রাখবো, ফাঁকা রেখে আরেকটা ফ্রেম বানাবো, এটা ভাষার জন্য। তো যেটা বললাম যে এই যে আমরা আয়তক্ষেত্র বানাচ্ছি, এগুলা সোজা হতে হবে, বাঁকা হয়ে গেলে আমাদের যে শব্দ সেটা বাঁকা হয়ে যাবে। ওকে, তো ভাষার জন্য একটা বানায় ফেলছি, রাষ্ট্র লিখবো,
ভাষা লিখব। আর আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা বক্সের মাপ যেন প্রায় একরকম হয়। এখন একরকম বলতে কি যে প্রস্থটা যেন একরকম হয়। এখন লম্বা তো ভাষা শব্দের উপর ডিপেন্ড করে, যে রাষ্ট্র বড় একটু 4টা অক্ষর, ভাষা 4টা অক্ষর, বাংলা 4টা অক্ষর, 5টা অক্ষর, চাই আবার 2টা অক্ষর, তাহলে চাই তো অবশ্যই ছোট হবে আকারে। কিন্তু এই যে প্রস্থ, এটা যেন মোটামুটি সমান হয়। তো এটা তোমরা স্কেল দিয়ে করলে সব থেকে বেটার হবে। স্কেল দিয়ে করলে আমাদের ভুলটা কম হবে। আচ্ছা, 2টা ফ্রেম বানাইছি, রাষ্ট্র, ভাষা, বাংলা, তারপরে নিচে চাই। তো এখন আমাদের এমন ভাবে লিখতে হবে যেন নিচে উপরে ডানে বামে সব দিকেই একটু জায়গা থাকে। তো এইভাবে আমরা লিখবো, ঠিক আছে? আমাদের পৃষ্ঠাটা তো অবশ্যই বড়, তো আমরা একদম মাঝ বরাবর লিখবো। এই জন্য কিন্তু ফ্রেম বানায় নিচ্ছি যেন পরে ভুল না হয়, যে লেখার পরে দেখা যাবে যে আল্লাহ জায়গা কম হয়ে গেছে বা আটতিছে না। এই জন্য ফ্রেম বানায় নিচ্ছি যেন প্রথমে বুঝতে পারি যে এর ভেতরে এগুলা লিখবো, তাহলে জায়গা কতখানি বাকি আছে। ওকে, তো নিচে লিখবো চাই। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে মনে হয় একটু গ্যাপ কমানো দরকার, কারণ নিচে জায়গা কম হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটু গ্যাপ কমাই দিচ্ছি। তো উপর থেকে একটা রেখা টেনে, নিচ থেকে একটা রেখা টেনে ওইটা মুছে ফেলবো, তাহলে আমাদের জায়গা একটু বেশি হয়ে গেল। তো এই জন্য কিন্তু ফ্রেম বানায় নিচ্ছি। ফ্রেম বানানো অনেক জরুরি এখানে। এমনি ডাইরেক্ট লেখা যাবে না, ডাইরেক্ট লিখলেই বিপদ হইতে পারে। হবে যে তা না, হতে পারে। আচ্ছা, আচ্ছা, তো 3টার জন্য 3টা কিন্তু আমরা পেয়ে গেছি, এবার নিচে মোটামুটি জায়গা পাইছি। তো চাই যেহেতু ওর থেকে একটু ছোট, তবে আমরা বানাবো মোটামুটি সমান করেই। আশপাশে জায়গা বেঁচে যাবে, তখন বাদ রাখবো। আচ্ছা, তো 4টা বক্স বানাই ফেলছি, রাষ্ট্র, ভাষা, বাংলা, চাই। নিচে একটু কম জায়গা হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিও। যে আমার পৃষ্ঠাটা মোটামুটি একটু ছোট, তোমাদের পৃষ্ঠা আরো বড় হবে, বড় পৃষ্ঠা রাখলে বেটার। তো এটা ঠিক করে নিও যে আমরা নিচে একটু একটু জায়গা থাকলে মনে হয় ভালো হতো, উপরের মতো। সমস্যা নাই। তো আমরা 4টা ফ্রেম পেয়ে গেছি, যে এর ভেতরে রাষ্ট্র, ভাষা, বাংলা, চাই লিখবো। এবার আমরা অক্ষরগুলা লিখবো। তো এই যে আমাদের প্রথমের যে রেখা, এই রেখাটা কিন্তু অবশ্যই সোজা হইতে হবে, কারণ এইটাই হলো আমাদের শব্দের মাত্রা। আমরা কিন্তু এক্সট্রা করে আর রেখাটা আনবো না শব্দের মাত্রার জন্য, এটাই হয়ে যাবে মাত্রা। তো এটাকে আমরা প্রথমে ডাবল করে দিব। মাত্রা হয়ে গেল। তো এটা সম্পূর্ণ কিন্তু আমরা স্কেল দিয়ে করতে পারি। স্কেল দিয়ে করা যাবে, স্কেল দিয়ে করলেও ভালো। যেহেতু সোজা টানতে হবে, হাত দিয়ে টানলে একটু বাঁকা হয়ে যেতে পারে, আর আমাদের জিনিসটা সুন্দর করতে হবে, এই জন্য আমরা এটা স্কেল দিয়ে করতে পারি। আচ্ছা, মাত্রা হয়ে গেল। এখন আবার অনেকে কি করে যে মাত্রাটাকে ডিজাইন করার জন্য এদিকে ওদিকে একটু অন্য শেপ বানায় দেয়, এভাবে বানায় দেয়। এটা কিন্তু করা যাবে, তোমাদের ইচ্ছা। মানে কি, এই যে ক্যালিওগ্রাফি যেটা বলে, যে লেখা ডিজাইন করা, হ্যাঁ, তো এটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা ডিজাইন করতে পারবা। মাত্রা ডিজাইন করতে পারবা, এইভাবে বাঁকায় দেয় অনেকে, তো এইভাবে বাঁকায় দিয়েও ডিজাইন করতে পারবা, এটা ইচ্ছা। যেহেতু এই ভাষা লেখা, যে বর্ণ লেখা, সবার কিন্তু হাতের লেখা আলাদা, সবাই কিন্তু একরকম ভাবে লেখে না। আবার বিভিন্ন ফন্ট আছে লেখার, তো সেই জন্য নিশ্চিন্ত ভাবে তোমরা লিখে যাবা। শুধু খেয়াল রাখবে যেন আকৃতি সাইজ গুলা প্রায় একরকম হয়, দৈর্ঘ্য প্রস্থ। প্রস্থটা বিশেষ করে, দৈর্ঘ্য তো শব্দের উপর বর্ণের উপর ভিত্তি করে, যে যে কয়টা বেশি থাকবে দৈর্ঘ্য বেড়ে যাবে, কিন্তু প্রস্থটা যেন মোটামুটি এক হয়। এটা আমরা একটু চেষ্টা করব। আর লেখাটা তোমাদের নিজেদের মতো করে তোমরা ডিজাইন করতে পারবা। তো আমি একটু বাঁকায় দিলাম।
আচ্ছা, এটা আরো অনেক ভাবে করা যায়, তোমরাই ভালো বুঝবা এটা ডিজাইন করা। আচ্ছা, তো আমাদের মাত্রা পেয়ে গেছি, এবার বয়শূন্য র লিখতে হবে। তো র লিখার জন্য আমরা প্রথমে বড় করে র লিখে নিব। তো এই যে র যেভাবে আমরা লিখি সেভাবে লিখবো, শুধু এই জায়গাটায় একটু দাগ টানবো, কেননা ডাবল করে লিখতে গেলে এই জায়গাটা যদি সরু হয়ে যায় তাহলে ভালো লাগবে না। এটা একটা ফ্রন্টের মধ্যে। এখন যদি সরু করে লেখো, যে আমি একটা কাগজে দেখাই যে ধরো যে এরকম করে যদি লেখো, এখানে একটু দেখাই যে এরকম করে লিখলেও কিন্তু হবে, হবে না তা না, এটা আরেকটা ফন্ট হয়ে যাবে। তো লেখা নিয়ে কোনো চিন্তা নাই, ঠিক আছে, লেখা নিয়ে কোনো চিন্তা নাই, শুধু ফ্রেমগুলা একটু ভালো করে করবা। ফ্রেমই কিন্তু মূল বিষয় এখানে, ফ্রেমগুলা ঠিক করে করলে এর ভেতরে লিখে দিলে কিন্তু হয়ে গেল। অক্ষরের যে লেখার ধরন ওটা কিন্তু বিষয় না। তো আমরা নর্মালি যেভাবে আহ, র লিখি সেভাবেই লিখছি, শুধু কি করলাম যে এখানে একটু বোচা রাখলাম, এখানে একটু বোচা রাখলাম, এখানে একটু বোচা রাখছি। এবার এর ভেতর থেকে আমরা আরেকটা র লিখে দেবো, তাহলে তো এটা ডাবল হয়ে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে র কিন্তু ডাবল হয়ে গেল, র এর ফোঁটা দিয়ে দেব। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে আমরা যাই লিখবো না কেন আমাদের এই ফ্রেমের ভেতরে থেকে লিখতে হবে, অর্থাৎ ফ্রেমের উপরে মাত্রা এবং নিচের অংশটা টাচ করবে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা অক্ষর সোজা হবে। এখন তোমরা চাইলে এই অক্ষরগুলোর দাগ যে সেটা তোমরা স্কেল দিয়েও দিতে পারো, এটা ইচ্ছা। স্কেল দিয়ে দিলে সোজা হবে বেশি, হাত দিয়ে দিলে দেখা যাবে যে সেই সামান্য একটু একটু বাঁকা হয়ে যেতেই পারে। তো তোমাদের এটা ইচ্ছা, ঠিক আছে, তোমরা স্কেলে দিতে পারো যেহেতু কেউ দেখছে না। আচ্ছা, তো বয়শূন্যটা হয়ে গেল, এবার আকার। তো যে আকারের রেখাটাকে ডাবল করে দিচ্ছি। ওকে, এক একজনের লেখার ধরন যেহেতু এক এক রকম, আমি এভাবে আকার লিখি, আমি এভাবে লিখলাম, হ্যাঁ। তোমরা এটাকে চেঞ্জ করতে পারো, বা তোমরা যেভাবে লেখো না সেই অক্ষরটাকেই শুধু বড় করে ডাবল করে লিখলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু কোনো ব্যাপার না। আচ্ছা, বয়শূন্য রয় আকার লিখছি, এবার মূর্ধন্য ষ। এই যে এই জায়গাটা এসে আমাদের একটু আহ বোচা রাখতে হবে। আর আমরা যে লেখাটা লিখবো সেটা একটু একটু বড় করে অবশ্যই লিখতে হবে, তাছাড়া তো ভেতর থেকে ডাবল করতে পারবো না। তো এবার এর ভেতর থেকে যদি ডাবল করে দিই এটা কি হয়, যে এরকম হয়, তো এটা ভেতর থেকে ডাবল করে দিব, তারপরে বাদ বাকি জিনিস আমরা মুছে ফেলবো, সমস্যা নাই, যেটা দরকার নাই। ওকে, আচ্ছা, তো তার সাথে আবার ট আছে, তাই না? তো ট লিখে দিব, এই রেখার সাথেই তো ট, তাহলে তো টর জন্য আর এক্সট্রা রেখা টানতে হচ্ছে না, এখান থেকে টটা তুলে দিব। তো দেখো যে আমরা ফ্রেম করে নিছি, এই জন্য কিন্তু আমাদের সুবিধা হচ্ছে যে সবকিছু এখানে টাচ করাচ্ছি, তাহলে সব অক্ষর সমান হচ্ছে, একটা বড় একটা ছোট এরকম হয়ে যাচ্ছে না, তাই না? তো তারপরে কি আছে, র ফলা আছে। তো র ফেলা দিয়ে দিব। তো র ফেলা তো আবার একটু নিচে হবে, শব্দর থেকে একটু নিচে হবে, তাই না? র ফেলা তার ফ্রেমের মধ্যে আটবে না, এটা যত এক্সট্রা। তো র ফেলা অনেকে অনেক ভাবে দেয়, তোমরা নিজেদের মতো করে দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার টয়ের উপরে যে একটা টিকলি থাকে সেটা, তো এটা অনেকে অনেক ভাবে ডিজাইন করে দেয়, ঠিক আছে। তো তোমরা নিজেদের মতো করে ডিজাইন করবে, অর্থাৎ তোমরা যেটা আঁকবা, হ্যাঁ, একদম কপি পেস্ট না করে চেষ্টা করবা যে নিজেদের ছাপ রেখে যাওয়ার, যেন বোঝা যায় যে এটা তুমি আঁকছো। একটু নিজের মতো করে মডিফাই করবা, একদম হুবহু আঁকার দরকার নাই যে কোনো জিনিস। এই জন্য কিন্তু আমি যে কোনো জিনিস শেখানোর সময় অপশন দেই যে এভাবে ওভাবে অনেক রকম ভাবে আঁকা যায়, তোমরা নিজেদের মতো করে আঁকো, এটা বেটার একদম কপি পেস্ট করার থেকে। আচ্ছা, রাষ্ট্র লেখা শেষ, আশা করি তোমরা ইজিলি পেরে যাবা, এবং আমার থেকেও লেখা ভালো হবে, আমার লেখা একদম বাজে।
আচ্ছা, এবার ভাষা। তো ভাষার জন্য তো আমরা এটা রাখছি, তো ভাষা এখান থেকে লেখা শুরু করব, তো ভাষারও মাত্রাটা দিয়ে দিব। যেহেতু এটা আমি এটা বাঁকায় দিছি দুই পাশে, তো ভাষারও কিন্তু এটা বাঁকায় দিব, অর্থাৎ প্রত্যেকটারই আমরা বাঁকায় দিব। তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে, যে একটা বাঁকায় দিছি আর বাদ বাকিগুলো বাঁকাইলাম না অন্য ডিজাইন, ওটা ভালো লাগবে না, সব একরকম ফন্ট করলে বেশি বেটার। আচ্ছা, তো মাত্রা হয়ে গেল। তো এবার আমাদের ভ লিখতে হবে। তো ভটা আমরা একটু বড় করে লিখবো। এখন ভ বিভিন্ন ভাবে বিভিন্ন জন লেখে, আমার ভটা ভালো না, আমি চেষ্টা করি একটু ভালো করার। ওকে, তো ভটা লেখার পর এবার আমরা এটাকে ডাবল করে দিব। এখন আমরা ডাবল করব সব সময় ভেতর থেকে, তাহলে জায়গা কম বাঁচবে। এখন এই জন্য কিন্তু আমরা একটু ছাড়াই লিখবো, ঠিক আছে? ছাড়াই লিখবো এই জন্য যেন আমরা ডাবল করতে পারি জিনিসটা। এখন যদি আমরা একটু চাপায় লিখি তাহলে ভেতর থেকে ডাবল করতে পারবো না। ওকে, ডাবল করে দিলাম। তো এটা কিন্তু রাফ করছি, হ্যাঁ, পেন্সিল দিয়ে আমরা রাফ করছি, তারপরে আমরা গাঢ় পেন্সিল দিয়ে এটাকে গাঢ় করে দেব, কারণ এটা অনেক গাঢ় করতে হবে, তাছাড়া আমরা যখন রং করব তখন কিন্তু এটা ঢেকে যাবে রঙে। আর গাঢ় করলে কি হবে, যে আমরা বুঝতে পারবো রং করার পরও যে কোথায় কি লেখা ছিল, তারপরে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পরে কিন্তু আমরা এটা গাঢ় করে দিতে পারবো। আচ্ছা, তো আমার অক্ষরের দিকে ফোকাস করো না, আমার অক্ষর অতটা লেখা ভালো হয় না, মানে আমার হাতের লেখা খারাপ। শুধু নিয়মটা দেখো, যে আমরা এবার আকার দিব, তাই না? ওকে, তো আকার দিয়ে দিলাম। এবার আবার সেই মূর্ধন্য ষ। তো যেহেতু আমাদের ভেতর থেকে ডাবল করতে হবে, এই জন্য আমরা কিন্তু একটু ছাড়ায় ছাড়ায় লিখছি, হ্যাঁ, এটা একটু চাপা হয়ে গেছিল, আমি আবার ছাড়াই দিলাম। তাছাড়া তো আমরা ভেতর থেকে ডাবল করতে পারবো না, একটু ঝামেলা হয়ে যাবে। ওকে, মূর্ধন্য ষ লেখা শেষ। এবার আকার। তো আমার বিশ্বাস যে তোমরা আমার থেকেও সুন্দর করে লিখবা। ওকে, আচ্ছা, তো ভাষা কিন্তু লেখা শেষ, এটা রাফ করতেছি, হ্যাঁ। তারপরে কিন্তু আমরা গাঢ় পেন্সিল দিয়ে 10B থাক বা 8B থাক, যে পেন্সিল হোক সেটা দিয়ে কিন্তু আমরা এটা গাঢ় করে দিব। এখনো কিন্তু আমরা সংশোধন করতে পারবো যদি ভুল যায়। আচ্ছা, রাষ্ট্র ভাষা, এবার বাংলা লিখতে হবে। তো আমি তোমাদের প্রেফার করব যে সম্পূর্ণ মাত্রা এবং বক্সটা স্কেল দিয়ে টানার চেষ্টা করবা, এবং যে হরফগুলা সোজাসুজি সেগুলাও স্কেল দিয়ে দেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখতে সুন্দর হবে। আবার চাইলে হাত দিয়েও দিতে পারো, হাত দিয়ে দিলে যে ভুল হবে তা না। যাদের হাত দিয়ে দিতে গেলে একটু সমস্যা মনে হচ্ছে, যে না বাঁকা হয়ে যাচ্ছে বা আকৃতি ঠিক আসছে না, তো তারা কিন্তু স্কেল দিয়ে করতে পারো। কিন্তু এই যে ভ, ট, এগুলা তো ধরো যে স্কেল দিয়ে দেওয়া যাবে না, এগুলো তো হাত দিয়ে দিতে হবে। তো আমি আবার বাংলা লেখার জন্য এটার মাত্রা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাত্রা দিয়ে দিলাম। তো এবার বাংলা লিখে ফেলবো।
তো ব লিখছি, এই যে এই কর্নার এখানে একটু ফাঁকা রাখতে হবে, যেমন এখানে রাখছিলাম, কেননা এটা ডাবল করতে গেলে সুন্দর লাগবে। তো এবার আমরা ভেতর থেকে আরেকটা ব লিখে দিব। তো দেখো সুন্দর করে কিন্তু ব হয়ে গেল। তো আকার লিখব। তারপর অনেশ্বর। তারপরে ল। তো এবার ল লিখতে গেলে দেখা যাবে যে একটু সমস্যা হইতে পারে, কারণ ল জিনিসটা এরকম যে ডাবল করতে গেলে আমাদের একটু ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই যে ঠিক করে করে নিব। হ্যাঁ, প্রথমবারে যে একদম ঠিকভাবে হয়ে যেতে হবে তেমন কিন্তু না। আরেকটা জিনিস হলো যে অনেশ্বরের উপরে কিন্তু আবার মাত্রা হবে না, তো সেখানে আমরা মাত্রা মুছে দিব লেখার পরে। আমরা মাত্রা মুছে দিব। তো আরেকটা জিনিস মনে হচ্ছে যে এটা গোলটা মনে হয় একটু বড় হলে ভালো হইতো। তো আমি এটা আরেকটু বড় করে দিই, অনেশ্বরের গোলটা আরেকটু বড় করে দিই। তো আমরা তো অবশ্যই চেঞ্জ করতে পারবো যেহেতু পেন্সিল দিয়ে রাফ করছি। আচ্ছা, তো এবার ল। তো ল শুরু করি। তো লর প্রথমে আমরা দাগটা টেনে নেব। ওকে, দাগ টেনে নিলাম। তো এবার আমরা প্রথমে একটু ফাঁকা করে ল প্রথমে লিখে নিব। যে এই জায়গায় এসে কি করতে হবে, এই জায়গায় এসে একটুখানি ফাঁকা রাখতে হবে। আবার লয়ের দ্বিতীয় ধাপ, ল লিখলাম। তো এবার কি করব, এবার আমরা এটাকে উপর থেকে ডাবল করতে হবে, যেহেতু নিচের দিকে ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, নিচের দিকে আমরা ফাঁকা রেখেছি সম্পূর্ণ। তো এখানে নিচের দিক থেকে ডাবল করলাম না, যেহেতু আমরা নিচের দিকে ফাঁকা রেখেছি। যদি আমরা এখানে এরকম ভাবে মেলাই দেই, ঠিক আছে, যদি ধরো যে এভাবে মেলাই দিলাম, তখন কিন্তু আমরা এটাকে নিচের দিক থেকে ডাবল করতে পারবো। তো এবার কিন্তু আমরা নিচের দিক থেকে ডাবল করতে পারবো, যে এটা আমরা মেলাই দিছি। তো নিচের দিক থেকে ডাবল করে দেখাই। তো লয় গোল দিলাম, সুন্দর করে এটাকে ডাবল করে দিব। এই অংশে এসে বোঝা রাখতে হবে। আচ্ছা, ল কিন্তু হয়ে গেল। তো এটাকে আমরা আরেকটু সুন্দর করে দিব, একটু দাগগুলা ঠিক করে দেই। আমরা তো এমনিতে বুঝি যে কিভাবে লিখলে সুন্দর হবে, অন্তত লেখার বিষয়টা তো আমরা সবাই জানি যে কিভাবে লিখলে কোনটা সুন্দর লাগবে। তো এটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম। তো এবার দেখো যে এর মধ্যে আটতিছে না, যেহেতু এখানে কয়টা অক্ষর, একটা দুইটা তিনটা, ঠিক আছে, এগুলাতে দুটো করে ছিল। তো এখন কিন্তু এটাকে বেড়ে দিতে হবে, বাড়ায় দিতে হবে। তো বাড়ায় দিব, এর মধ্যে আটতিছে না। তো আমরা এখন কি করব, যে মাত্রাটাকে বাড়ায় দিব, আকার লিখে দিব। ওকে, বাংলা লেখা শেষ। এবার চাই। তো আবার এটার উপরে মাত্রা দিয়ে দেই। তো যেটা বললাম যে এই মাত্রাটা কিন্তু অবশ্যই সোজা হতে হবে, তোমরা স্কেল দিয়ে টানতে পারো বেশি ভালো হবে। মাত্রা ডাবল করে দিব। আর একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে চেষ্টা করবা যেন সব অক্ষরের যে পুরুত্ব, সব অক্ষর মোটা যেন প্রায় একরকম হয়। এখন 100% হবে না, চেষ্টা করবা যে যেন প্রায় একরকম হয়, সব অক্ষরগুলা মোটা। চিকন হলে সব চিকন, মোটা হলে মোটা, কিন্তু এটা অবশ্যই মিনিমাম এতটুকু করতে হবে। এর থেকে মোটা করলে করতে পারো, কিন্তু এর থেকে চিকন করা যাবে না, তাছাড়া দেখতে ভালো লাগবে না। তো চ লিখে দিচ্ছি। তো এটা লিখতে তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা তো সবাই পারি। তো এই যে দাগটা ডাবল করে দিলাম এবং ভেতর থেকে ডাবল করে দিব। তো এই চ তো একদম ইজি, বীর মতো কিছুটা, তাই না? ওকে, আকার।
আচ্ছা, আকারগুলা অর্থাৎ প্রত্যেকটা অক্ষরেরই যে রেখাগুলা সেগুলা সোজা হইতে হবে। এজন্য এগুলা কিন্তু আমরা স্কেল দিয়ে নিতে পারি। আমি বারবার বলছি স্কেল দিয়ে নিতে পারি। তোমরা সোজা হাতে যদি না হয় তাহলে স্কেল দিয়ে নিবা। রস্যই। এখন একটা জিনিস যে রস্যের যে উপরে যে একটা টিকলি থাকে সেটা দিতে গেলে দেখা যাচ্ছে যে অনেশ্বরের এখানে লেগে যাচ্ছে। হ্যাঁ? তো অনেশ্বরটা একটু ছোট করে দিব। তো নিচের অংশটা মুছে ফেলি। তো রস্যই লিখবো। ও বাবা অনেক বড় হয়ে গেল। তো আমরা যেহেতু ভেতর থেকে ডাবল করব তো উপরেরটা কিন্তু একটু ছাড়াই লিখবো। হ্যাঁ? ওকে। তো লিখলাম। এবার ভেতর থেকে এটাকে ডাবল করে দিব। এই জায়গায় এসে একটু বোচা হয়ে যাবে। এই জায়গায় গিয়ে একটু বোচা হয়ে যাবে। ওকে। তো রস্যই নিয়ে নিয়েছি। এবার উপরের যে টিকলি। ওকে। তো আমাদের লেখা কিন্তু শেষ। হ্যাঁ? রাষ্ট্রভাষা বাংলাতে লেখা শেষ। এবার কি করব? আমরা যদি চাই যে এটাকে কলম দিয়ে লিখতে পারি। কলম দিয়ে আউটলাইন করতে পারি অথবা মার্কার দিয়ে আউটলাইন করতে পারি। যেহেতু এই যে এই শব্দগুলা আমরা কালো রং করে দিব তাহলে ব্যাকগ্রাউন্ডে বেশি ফুটবে। তো ব্যাকগ্রাউন্ডে যখন আমরা রং করব তারপর এটা কালো রং করে দেব তাহলে এগুলা বেশি ফুটে উঠবে। তাছাড়া ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। উম, তো আমরা কলম দিয়ে অথবা মার্কার বা সিগনেচার পেন যেটা থাক সেটা দিয়ে কিন্তু আমরা এটাকে ডাবল করে নিব। উম, তো আমার কাছে আপাতত মার্কার বা সিগনেচার পেন নাই। 10B পেন্সিল আছে। তো 10B পেন্সিল দিয়ে আমি করে নিচ্ছি। এটাকে বোল্ড করে ফেলবো। এবং অপ্রয়োজনীয় যত রেখা টেখা আছে সব মুছে ফেলবো। অপ্রয়োজনীয় কোনো রেখা থাকবে না, শুধু এই লেখাটাই থাকবে। তো আমি আগে অপ্রয়োজনীয় রেখাগুলা মোছা শুরু করি। অপ্রয়োজনীয় রেখা বলতে যেটা দরকার নাই সেটা। তো মুছতে গেলে দেখা যাচ্ছে যে আমার কিছু অক্ষরও মুছে গেছে। ওটা তো ব্যাপার না, আমি তো ঠিক করে দিতেই পারবো। আচ্ছা, তো এবার আমি এটাকে ডার্ক করে ফেলবো। তো 10B পেন্সিল নিছি আর্ট লাইনের। তো যে কোনো ব্র্যান্ডের 10B পেন্সিল নিতে পারো, আর্ট লাইন যে নিতে হবে তা না। তো এখানে এই লেখাটাই কিন্তু গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু কোনো কাজ নাই, একদম পানির চেয়ে একটু বেশি সোজা। আর ব্যাকগ্রাউন্ডে যে রংটা সেটা কিন্তু আমরা ইচ্ছা মতো করবো, এটা কিন্তু কোনো নিয়ম মেনে চলবে না। জাস্ট ব্যাকগ্রাউন্ডে লাল হলুদ কমলা দিয়ে আমরা একটা রং দেখাবো যেন মনে হয় যে এটা যেহেতু অনেক মানুষ মারা গেছিল ভাষা আন্দোলনের সময়, তো ওই রক্তের ছবি প্রতিচ্ছবি হিসাবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে লাল রং কমলা রং এবং হলুদ রং দিয়ে সাজাবো। ওকে। তো রাষ্ট্র লেখা শেষ গাঢ় করে।
তো এটা রেকর্ড করে দেওয়ার সুবিধা হলো যে তোমরা বারবার কিন্তু দেখে দেখে এটা আঁকতে পারবা, বা 2-3 বার দেখলা। এই লেখাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আমাদের দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা একদম ইজি। তো লেখার যে ফন্টটা সুন্দর করার চেষ্টা করবা, এক মাপে করার চেষ্টা করবা, ফ্রেমগুলো ভালো করে বানাবা। আর যারা ক্লাসে জয়েন করবে না তারাও কিন্তু এটা দেখতে পারবে, কেননা সবাই তো জয়েন করে না সব সময়, দেখা যায় যে কোনো কারণে অ্যাবসেন্ট থাকে। ওকে, তো বাংলায় যেটা, সেটা হলো যে বয় আকারের পরে অনেশ্বরের আগে আমাদের শেষ মাত্রা, তো এটুকু ফাঁকা থাকবে, এটুকু আমি দিয়ে ফেলছি ভুল করে, তো এটুকু আমি মুছে ফেলি। আবার লয়ের আগে শুরু হবে। ওকে, আকার লিখছি, অনেশ্বর লিখছি। এই যে লয়ের এখান থেকে আবার শুরু হচ্ছে। তো দেখো যে আমি যখন এটা গাঢ় করে দিচ্ছি, তখন কিন্তু লেখার সময় যে ছোটখাটো ভুল ত্রুটি হয়েছে সেগুলা কিন্তু আমি ঠিক করার চেষ্টা করতেছি। হ্যাঁ, সেগুলা আমরা এই গাঢ় করার সময় মোটামুটি ঠিক করে দিব, কারণ ওটা তো আমরা রাফ করছিলাম, তো রাফ করছিলাম ওটা এখন আমরা ঠিক করতেছি গাঢ় করে। আচ্ছা, এবার শুধু চাই বাকি আছে। তো আশা করি 2-3 বার যখন যদি লেখো, তাহলে এই যে ফ্রন্টটা হাতে চলে আসবে। হ্যাঁ, যে ডাবল করে কিভাবে লিখতে হয় একেবারে ইজি। আর ভিডিওটা দেখে দেখে ট্রাই করবা, খুব বেশি কঠিন না, ইজি, তোমরা অবশ্যই পারবা, যেহেতু তোমরা অনেক কিছু আঁকতে পারো, আর লেখা তো একদম ইজি। ওকে, তো আমার কিন্তু লেখা শেষ। এই লেখাটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আর কিন্তু কিছু গুরুত্বপূর্ণ না। তো লেখা শেষ, এবার আমরা সরাসরি রঙে চলে যাব। তো রং করার সময় কিন্তু আর লেখা টেখা দেখবো না, এই সম্পূর্ণ কাগজটাকে ফাঁকা ভেবে আমরা রং করব। অর্থাৎ সব দিকে রং দিয়ে যাব, সব জায়গায় রং দেব, লেখা টেখার উপর দিয়েও। আচ্ছা, তো যেটা বললাম যে আমাদের লাল, হলুদ, কমলা, এই তিনটা রং নিতে হবে। জাস্ট ব্যাকগ্রাউন্ডে এই তিনটা রং মিক্স করে এলোমেলো ভাবে দিতে হবে, এটা কিন্তু ব্লেন্ড করতে হবে না, যে রংগুলা সুন্দর করে ব্লেন্ড করে দিব তেমন না। রাফ ব্যাকগ্রাউন্ড, রক্ত বোঝানোর জন্য, বা রক্ত যেহেতু দেওয়া হয়েছিল এই সময়, অনেক শহীদ হয়েছিল, তো এইটা বোঝানোর জন্য, দুঃখ স্মৃতি জারণ করার জন্য আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এই লাল, হলুদ, কমলা দিয়ে রং করব। তো আমরা এই তিনটা রং গোলাই নেই। তো এই যে এখানে আমি রং গোলাচ্ছি। তো এখানে কিন্তু বড় সাইজের তুলি ব্যবহার করব, ছোট সাইজের তুলির কোনো কাজ নাই, যেহেতু আমরা রাফ ভাবে এটা করব। তো বড় তুলি ব্যবহার করব। তো আমি যে এখানে একটু পানি নিয়ে এসেছি স্পঞ্জের মধ্যে করে, তো ওইটা দিয়ে কিন্তু আমি রং গোলাবো। এটা একদম পরিষ্কার পানি, আর একটা বাটি রেখেছি যেটা দিয়ে আমরা কি করব, যে তুলি ধোবো। আচ্ছা, তো রং আমরা মোটামুটি একটু ডার্ক করে গোলাবো, একদম একদম গাঢ় না, মিডিয়াম। এই জন্য আমি পানির পরিমাণ কিন্তু বেশ খানিকটা নিয়েছি।
তো প্রথমে লাল রং গোলায় নিচ্ছি। তো আমার লাল রংটা একদম যে একদম যে রেডটা না, রেড কারমাইন, তো এই জন্য এটা হলো আমরা কমলা রং একটু মিক্স করব, মিক্স করার পরে এটাকে টকটকে লাল বানাবো। ওকে, তো লাল পেয়ে গিয়েছি। তো আমি তুলিটাকে একটু ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে আমরা আবার কমলা গোলায় ফেলবো। তো কমলা আর হলুদ একটু কম কমই গোলাই, প্রথমে যদি লাগে তাহলে আবার গোলায় নিব, নষ্ট হইলে আবার সমস্যা। আর নষ্ট অবশ্য হয় না, রেখে দিলে আবার রং করা যায়। ওকে, আর একটু ডার্ক করতে হবে। ওকে, ঠিক আছে। লাল গোলাইছি, কমলা গোলাইছি, এবার হলুদ। তুলিটা আবারও ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে একটু চিপে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একটু কাপড় দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে একটু চিপে নেব, মুছে নেব, তাহলে যে রঙের পানিটা থাকে সেটা চলে যায়। ওকে, তিনটা রং গোলানো শেষ। তিনটা রং দিয়ে আমরা কাজ সারবো। তো সবার প্রথমে আমরা, এটা কিন্তু যে রং যে একদম সিরিয়াল বাই সিরিয়াল করতে হবে তা না, এলোমেলো ভাবে রং করব। এভাবেও রং করতে পারি যে একদম আকাশের মতো করে প্লেন ভাবে, অথবা এলোমেলো ভাবে রং করতে পারি। তো আমি এলোমেলো ভাবে রং করে শুরু করি আপাতত। তো শুরু করব কিভাবে? ধরো এখানে এমন যে রং ছেটানো হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু প্লেন রং না, বা সুন্দর করে যে একটা শেড দিতে হবে তা না, এখানে রং ছেটানো হচ্ছে, ওইভাবে রং করতে হবে। তো আমি এভাবে ছেটায় দেই। তো এখানে অবশ্যই মোটা তুলি ব্যবহার করব, তো আমি 12 সাইজের তুলি নিয়েছি। তো মাঝখানে লাল রংটা আমি দিয়ে নিচ্ছি। ওকে, তো লাল রং দিয়ে নিয়েছি। তো আমি এবার একটু যে আমার কাছে যে আমার ফ্ল্যাট ব্রাশ আছে, তো ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। ফ্ল্যাট ব্রাশ দিয়ে ব্রাশ করছি শুধুমাত্র রংটাকে এলোমেলো ভাবে দেখানোর জন্য। এটা বড় ব্রাশ যেহেতু, এটা ছাড়ায় এটা দিয়ে সুবিধা হবে আমার রং করা। আচ্ছা, তো এবার আমি একটু কমলা রং নিয়ে নেবো, আশপাশে একটু কমলা রং দিয়ে দেবো, এর উপর দিয়ে দেবো, এর পাশ দিয়ে দেবো। হ্যাঁ, তো এই লাল রঙের উপর দিয়ে দেওয়া যাবে না তা না, এর উপর দিয়ে পাশ দিয়ে আমি কিছু কিছু জায়গায় কমলা রং দিয়ে দিচ্ছি। তো এটা একদম কিন্তু এলোমেলো, তোমরা দেখলেই বুঝতে পারবা যে কতটা রাফ ভাবে এটা রং করছি, কিন্তু এটাই কিন্তু সুন্দর লাগবে। হ্যাঁ, তো এই পাশে কমলা রং দিয়ে দিচ্ছি, একটু এখানে একটু দিয়ে দিচ্ছি। আবার যদি চাও যে না ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে রং করব, তাহলে কি করতে হবে যে এভাবে ঘষে ঘষে রং করতে হবে। তারপরে আমি ইয়েলো কালারটা নিয়ে নিচ্ছি, এই আশপাশে ইয়েলো কালারের ছিটা দিয়ে দিচ্ছি। তো দেখো রং করতে কিন্তু সময় লাগবে না, এটা রং করতে সময় লাগবে না, কেননা এখানে রাফ রং করছে। তো যে ছবিটা গ্রুপে দেওয়া হয়েছে সেটার সাথে মিল রেখে আমি করার চেষ্টা করছি, ওটা ভালোই লাগছে। তো আমরা লেয়ার তো দিয়ে নিলাম, ফার্স্ট লেয়ার দেওয়া শেষ। এবার আমরা একটু কাজ করতে পারি রঙে, যে এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা কিছু কিছু জায়গায় রং বাড়াইতে পারি, রং কমাইতে পারি। কিন্তু এ পর্যন্ত কিন্তু একেবারে রাফ ভাবে রং করছি, দেখতে পাচ্ছ যে একদম রাফ ভাবে। আচ্ছা, তো এবার লাল রং নিচ্ছি, লাল রং নিয়ে কিছু কিছু জায়গায় বাড়ায় দিচ্ছি। তো
তো এটাও কিন্তু রাফ ভাবে করতেছি, দেখতে পাচ্ছ। তো এলোমেলো ভাবে কিছু কিছু জায়গায় লাল রংটাকে বাড়ায় দিচ্ছি। তো এখানে একটু দিচ্ছি, এখানে একটু দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড রং করা নিয়ে আসলে কোনো চিন্তা থাকে না, কারণ ব্যাকগ্রাউন্ড এমন একটা জিনিস যেটা তুমি নিজে ক্রিয়েট করবা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সব ছবি একরকম থাকে না, ব্যাকগ্রাউন্ডটা একদম সম্পূর্ণ নিজের ক্রিয়েশন দিয়ে এটা করতে হয়, যে ব্যাকগ্রাউন্ড তুমি নিজের মতো করে যেভাবে ইচ্ছা ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করবা। তো এই জন্য এটা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড, আমরা একটা ছবি না তো, এটা একটা প্লে কার্ড। প্লে কার্ড বলতে কি, যে লেখা, এটা সাদা কাগজেও লেখা যায়, কালো রং দিয়ে সাদা কাগজেও লেখা যায়, আবার ব্যাকগ্রাউন্ডটা রঙও করা যায়। তো ব্যাকগ্রাউন্ড রং করার সময় কোনো রকম কোনো নিয়ম কানুন না মেনে তোমরা নিজেদের মতো করে ব্যাকগ্রাউন্ডটাকে রঙে সাজাবা। তো এখানে তিনটা রং ব্যবহার করার কারণ হলো, যেহেতু এটা ভাষা আন্দোলন রিলেটেড, এই জন্য কিন্তু এখানে এই তিনটা রং ব্যবহার করছি, যে এই তিনটা রং ভাষা আন্দোলনের রক্ত বর্ণনা করবে। তো দেখতে পাচ্ছ যে কতটা এলোমেলো ভাবে রং করছি, কিন্তু দেখতে কিন্তু খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে। ওকে, আচ্ছা। তো আমি আরেকটু করে রং গোলায় নিব, আমার আরেকটু কাজ করা দরকার। তো আমি এই জন্য আরেকটু হলুদ, কমলা এবং লাল রং গোলায় নিব। তো এবার আমরা একটু ডিটেলিং এ কাজ করব, যেমন ধরো যে কিছু কিছু জায়গায় রং বাড়াবো। তো এই জন্য আমি তিনটা রঙই আবার একটু গোলায় নিচ্ছি। তো এতক্ষণ যেটা করলাম সেটা কিন্তু একদম রাফ। ইচ্ছা মতো লাল দিছি, ইচ্ছা মতো হলুদ দিছি, ইচ্ছা মতো কমলা দিছি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি। যেহেতু প্রত্যেকটা তোমরা যে সবাই ছবি আঁকবা, সবার ব্যাকগ্রাউন্ড একটু আলাদা আলাদা হবে, এটাই বেশি বেটার। আবার তোমরা চাইলে প্লেন ব্যাকগ্রাউন্ড দেখাতে পারো। হ্যাঁ, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রং করা বলতে কি, যেরকম আছে সেরকম না করে একদম প্লেন ব্যাকগ্রাউন্ড দেখাতে পারো, যেভাবে লাল, কমলা, এভাবে আকাশের মতো করে করতে পারো। আবার আমি যেভাবে লাল টাল দিয়েছি সেভাবে না দিয়ে অন্যভাবে দিতে পারো, এটা কিন্তু তোমাদের ইচ্ছা। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো চিন্তা করবো না, শুধু লেখার ফ্রন্টটা একটু খেয়াল রাখবা, যে লেখার যে ফ্রন্টটা বা তোমরা যে লিখতেছো সেটা যেন একটু সুন্দর হয়। এটা সুন্দর হলে কিন্তু এমনিতেই খুব সুন্দর লাগবে জিনিসটা। আর এই ফ্রন্ট সুন্দর না হলে, লেখা সুন্দর না হলে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না। তো এই জন্য আমরা চেষ্টা করব যে এই লেখাটা যেন সুন্দর হয়। এটা কালো রং করে যখন বোল্ড করব তখন বেশি বেটার লাগবে। তো দেখো, রং করতে কিন্তু এটা সময় লাগে না, কারণ কোনো ছবিরই ব্যাকগ্রাউন্ড রং করতে সময় লাগে না। ব্যাকগ্রাউন্ড মানেই নিজের সৃষ্টি বলা যায়, যে নিজের মতো করে আমরা ব্যাকগ্রাউন্ডে রং করে থাকি। ওটা তোমরা এক একজন এক এক ভাবে শুধু তিনটা রং এলোমেলো ভাবে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, সুন্দর লাগবে। আর এটা এখন যতটা সুন্দর লাগছে তার থেকে একটু বেশি বেটার লাগবে যখন আমরা এই যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে কালো রং দিয়ে বোল্ড করে দিব। কালো রং দিয়ে বোল্ড করলে জিনিসটা আরেকটু বেশি বেটার মনে হবে। তো দেখতে পাচ্ছ যে আমি এখানে এলোমেলো ভাবে কিছু কিছু জায়গায় দিয়ে দিচ্ছি। তো আমার লাল কমলা রং গোলানো শেষ, এবার আমি ইয়েলো কালারটা গোলাই নিচ্ছি। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা রং করার সময় আমরা চেষ্টা করব আমাদের কাছে যেটা সব থেকে মোটা ব্রাশ, হ্যাঁ, সেইটা ব্যবহার করার। কারণ চিকুন ব্রাশ দিয়ে ব্যাকগ্রাউন্ড করলে বেশি ভালো হয় না, এই জন্য কিন্তু আমি ফ্ল্যাট মোটা ব্রাশটা নিচ্ছি। যে ব্যাকগ্রাউন্ড রং করার সময় বা আকাশ বা নদী রং করার সময় সবসময় আমাদের মোটা ব্রাশ নিলে ওটা দেখতে সুন্দর হয়। তো আমি কিছু কিছু জায়গায় লাল রং অ্যাড করছি, এটা এলোমেলো ভাবে কোনো নিয়ম না মেনে। কিছু কিছু জায়গায় কমলা রং অ্যাড করছি।
আবার কিছু কিছু জায়গায় হলুদ রং অ্যাড করছি। ওকে, তো মোটামুটি জিনিসটা কিন্তু অনেক রাফ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড মোটামুটি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এবার ডানে বামে ব্রাশটা চালাতে পারি। চালালে কি হবে, যেটা একটু সুন্দরভাবে একটু ব্লেন্ড হয়ে যাবে। যদি কেউ প্লেন ব্যাকগ্রাউন্ড চাও তাহলে এটা করতে পারো, যে ব্লেন্ড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তো আমি এখানে লালের পরিমাণটা বেশি রেখেছি। হ্যাঁ, এটা আমার ইচ্ছা মতো রেখেছি, যে লালের পরিমাণ বেশি রেখেছি, যে লাল রক্তের প্রতীক। তো তোমরা চাইলে এখানে ইয়েলোর পরিমাণ রাখতে পারো, ইয়েলো দেখাতে পারো, অরেঞ্জের পরিমাণ রাখতে পারো, এটা কিন্তু তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তো যেটা বললাম, যে ব্যাকগ্রাউন্ড মানে তোমাদের নিজেদের সৃষ্টি, তোমরা নিজেদের মতো করে ব্যাকগ্রাউন্ডটা রং করবা, একদম ফ্রিলি রং করবা, যে কোনো বাধা নাই, কোনো কিছু নাই, কোনো ভুল নাই। শুধু এই লেখার ফন্টটা ঠিকভাবে লিখলে এটা বেশি বেটার হবে, সুন্দর লাগবে। ওকে, ওকে। এখন এভাবে যদি আমরা রাখি, তাহলে এর থেকে বেশি ভালো হয় যদি আমরা এটাকে কালো রং করে দিই। তো এভাবে ওই ছবিতে এভাবে আছে, তবে এটা আরো বোল্ড করা আছে, তবে আমরা একটু কালো রং করে দেখি যেটা আসলে কেমন হয়। আর যেটা বললাম, যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি ইচ্ছা করে লাল করেছি, যে লালটা দেখতে বেশি ভালো লাগবে। লাল, হলুদ, কমলা মিক্স আছে। তো এটা ক্যামেরাতে অতটা ধরা না পড়লেও, যে এই সাইডটা কমলা, এই সাইডটা হলুদ, আর মাঝখানের অংশে লাল, এগুলো আছে। তো এখানে আমি একটু কমলার পরিমাণটা একটু বাড়াচ্ছি। এই যে এই পাশে, এই পাশে কিছু কিছু জায়গায় কমলা রংটা আবার দিয়ে দিচ্ছি।
তো আমি এই যে আশপাশে কিছু কিছু জায়গায় কমলার পরিমাণটা একটু বাড়ায় দিচ্ছি, অর্থাৎ কমলা রংটা নিয়ে আবার একটু রং করে দিচ্ছি। তো এখানে কমলার মধ্যে আমি হলুদ মিক্স করেছি, তাছাড়া ডাইরেক্ট কমলা দিলে লাল যেহেতু আছে, তো লালের সাথে কমলা ম্যাচ করবে না, অর্থাৎ লালই হয়ে যাবে। তো হলুদ মিক্স করে আমি এটাকে কমলা বানিয়ে দিছি, অর্থাৎ লাইট ইয়েলো, সরি লাইট অরেঞ্জ কালার। ওকে, আচ্ছা। এখন যেটা হলো যে তোমরা যে সম্পূর্ণ কাগজ রং করতে হবে তা না, কিছু কিছু জায়গায় কিন্তু সাদাও রাখতে পারো। হ্যাঁ, সাদা রাখতে পারো কিভাবে? যে আমরা এই কর্নারে বা কিছু কিছু জায়গায় সাদা রেখে দেব, তবে সাদা রাখার থেকে রং করলে বেশি ভালো হয়। আর এইটা অবশ্যই আমরা একটু বোল্ড করব, বোল্ড করলে তোমরা নিজেরাই দেখতে পাবা যে এটা আর একটু বেশি সুন্দর লাগবে, দেখতে বেশি সুন্দর লাগবে, ফুটে উঠবে ভালো, যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমরা ই করেছি যে রং দিয়েছি। তো এটা এভাবে রেখে দিলে এই লেখাগুলো অস্পষ্ট আছে। তো আর আমরা যদি ব্যাকগ্রাউন্ডে রং দিই, তারপর এটা কালো রং করে দেই, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা কালো রং দিয়ে রং করব। কালো রং আমরা তুলির রং ব্যবহার করতে পারি, অথবা আমরা পেন্সিলের কালার ব্যবহার করতে পারি। তো আমি তুলি দিয়েই করে ফেলি। তো কালো রং গোলাবো। এটা কিন্তু ইচ্ছা, আমরা চাইলে পেন্সিলের রং দিয়ে করতে পারি, পেন্সিল কালারের যে কালো রং সেটা দিয়ে করতে পারি। কারণ এটা শুকায় গেলে এর উপরে কিন্তু পেন্সিল কালার দিয়ে আরামসে করা যাবে, এমন না যে এটা করা যাবে না। এর উপরে পেন্সিল কালার খুব ভালোভাবে বসবে। তো আমি একটু এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটা অংশ একটু পেন্সিল কালার দিয়ে রং করব, তবে এটা একটু শুকাইতে হবে। এটা এখনো অনেক ভেজা আছে, তো এত ভেজা থাকলে এটা রং বসবে না। তো এটা কিভাবে করা যায় জানো? এটা রং ছেটায়ও করা যায়। ব্যাকগ্রাউন্ডটা যে রং যদি আমরা ছেটাই, শুধু তুলিতে নিয়ে এভাবে করে করে ছিটায় ছিটায় দেই, তারপরও কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো যেটা বলতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রং করার সময় কোনো চিন্তা নাই, যেভাবে সেভাবে এভাবে ছিটায় ছিটায় এভাবে এভাবে এই এভাবে ফ্লাশ করে করে যেভাবে ইচ্ছা তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে বিভিন্ন রং দিয়ে সাজাতে পারো। তবে এখানে নীল লাল, নীল বা সবুজ এই ক্যাটাগরির রং ব্যবহার না করা ভালো, যেহেতু এটা ভাষা আন্দোলনের জিনিস। তো এটা আমরা লাল রংটা বেশি ব্যবহার করি, বা লাল কমলা রংটা বেশি ব্যবহার করলে বেশি দেখতে সুন্দর লাগবে আর ম্যাচ করবে জিনিসটা। তো কালো রং আমি নিয়ে নিয়েছি, এবার তুলিটা নেব আমি চিকন তুলি, বেশি মোটা তুলি নেব না। তো আমরা চেষ্টা করব যে একবারে যেন রংটা করে ফেলি, বারবার আর আমরা এই কালো রংটা দেব না, এই জন্য আমরা একবারে একটু রংটা ভালো করে গোলায় নিব। আর আমরা কিন্তু এটা পেন্সিল কালার দিয়েও করতে পারি। এখন এমন না যে এত সুন্দর করে সবকিছু করার পরে শেষে এসে যদি দেখি যে আমাদের রং করতে গেলাম বাইরে চলে গেল, কালো রং বাইরে চলে গেল, তাহলে কিন্তু সব নষ্ট। এই জন্য রিস্ক না নিয়ে তোমরা যদি চাও যে পেন্সিল দিয়ে করবা, অর্থাৎ পেন্সিলের কালো রং দিয়ে, তাও কিন্তু করতে পারো, ইচ্ছা কিন্তু সুন্দর হতে হবে। পেন্সিলের কালো রং দিয়ে করলে অনেক সুন্দর হবে, ওটা বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, যাবেই না বলতে গেলে, ওটার তো নিয়ন্ত্রণ থাকে বেশি।
কালো রং দেওয়ার আগে কিন্তু আগে আমাদের এই রংটাকে শুকায় নিতে হবে। না শুকলে কিন্তু আবার রং ভালোভাবে বসতে চায় না, ঠিক আছে? তো তোমরা এটা শুকায় নিবা আগে। শুকায় নেওয়ার পরে এটার উপরে কালো রং অ্যাপ্লাই করবা। তো এখন কালো রং দিয়ে আমি দিচ্ছি, ঠিক আছে? তো এই বলে যে কালো রং ছাড়া দেয়া যাবে না তা কিন্তু না, কালো রং ছাড়াও দেয়া যাবে। ডার্ক ব্রাউন কালার অথবা ডার্ক রেড কালার, একদম টকটকে লাল, একদম টকটকে লাল বলতে কি লালের সাথে ব্রাউন মিক্স করে ওই কালারটা দিয়েও কিন্তু দেয়া যাবে, হ্যাঁ। অথবা যদি অন্য কালার দিতে চাও তাহলে দেয়া যাবে। এটা যে কোনো একটা কালার দিয়ে রং করলে এই জিনিসটা বেশি সুন্দর লাগবে। তো যেটা বলছি যে সবসময় চেষ্টা করবা যে একদম কপি করা ছেড়ে আমরা নিজেদের কিছু ছাপ রাখবো, অর্থাৎ এক একজনেরটা এক এক রকম হবে দেখতে, ওইটা কিন্তু বেশি বেটার। তোমাদের নিজেদের কল্পনার দ্বারা তোমরা নিজেদের মতো করে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করবা, এই যে ভাষার ফন্টগুলা তোমরা নিজেদের মতো করে লিখবা, এটাই কিন্তু বেশি সুন্দর হয় একদম সবারটা একরকম হওয়ার থেকে, তাই না? তো এই জন্য এটা করলে কি হবে যে তোমাদের সৃজনশীলতা বাড়বে, চিন্তা করার ক্ষমতা বাড়বে, আর এটা সব জায়গায় কাজে দেবে, শুধু আর্টের বিষয় না। ওকে। তো ভাষা লেখা শেষ। তো দেখতে পাচ্ছি এটা স্পষ্ট হয়ে উঠছে। এটা স্পষ্ট না হয়ে উঠলে লেখাটা তো ভালো লাগবে না, তাই না? ওখানে যেটা আছে সেটা গাঢ় করে বোল্ড করা আছে, ওটা ওরকম দিলেও হবে, হবে না তা না, বোল্ড করলে ওটা দেখা যাবে। তবে আমার মনে হয়েছে যে এটা কালো রং করে দিলে বা কোনো একটা রং করে দিলে দেখতে আর একটু ফুটে উঠবে, ভালো লাগবে।
ওকে, বাংলা লেখা শেষ। এবার চাই এবং রাষ্ট্র। তো যেটা বললাম যে তোমরা চাইলে পেন্সিল দিয়ে লিখতে পারো, কারণ তুলি দিয়ে লেখা বেশ জটিল। আচ্ছা, চাই লেখাও শেষ। তো এখানে আমার কাগজ উঁচু হয়ে গেছে, হ্যাঁ, ফুলে গেছে, এই জন্য কিন্তু কিছু দাগ উঁচু নিচু মনে হচ্ছে, যেমন হচ্ছে যেটা উঁচু হয়ে গেছে বা ঢেউয়ের মতো হয়ে গেছে, তো এই জন্য মনে হচ্ছে যে বাঁকা হয়ে গেছে, আসলে বাঁকা হয় নাই। ওকে, রাষ্ট্র লেখা শেষ। তো এই কালো রংটা দিলে লেখাটা স্পষ্ট হয়ে যায়, আর লেখা স্পষ্ট হলে তো দেখতে বেশি সুন্দর লাগবে, অস্পষ্ট লেখা তো ভালো লাগে না দেখতে। আচ্ছা, তো রাষ্ট্র লেখা শেষ। এবার আমরা যদি চাই যে না, ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু জায়গায় একটু চেঞ্জেস করব, সেটা কিন্তু করতে পারি। যেমন কি, যে কোথাও লাল রং বাড়াবো, অর্থাৎ লাল রংটা একটু গাঢ় করে দিব, লাল রংটা হালকা করে দিব, যে এই পাশে ওই পাশে। এবার হরফগুলোকে বাঁচায় বাঁচায় লিখতে হবে। আবার যদি চাই যে না, প্রথমে আমরা সব ঠিক করে নিব, তাও কিন্তু হবে। তো মোটামুটি এটা দরকার নাই, মনে হচ্ছে যে যেরকম হয়েছে ভালো হয়েছে। তো এই জন্য আমি কিন্তু এটা এভাবেই রেখে দেব। তো যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ তোমরা নিজেদের মতো করে লিখবা,
এই যে ফন্ট গুলাও তোমরা নিজেদের মতো করে লিখবা, শুধু এই টেকনিকটা ফলো করবা, তাহলে কি হবে যে প্রত্যেকটা অক্ষর সমান হবে, মানে একটা অক্ষর বড় একটা অক্ষর ছোট হবে না, প্রত্যেকটা অক্ষর সমান হবে, এটা বেশি সুন্দর হবে দেখতে। আর চেষ্টা করবা যে সবগুলো অক্ষরের যে মোটা, যে এই যে পুরুত্ব, এটা কিন্তু মোটামুটি একরকম হইতে হবে। যেমন এই যে ভ যতটা মোটা দিছি, মূর্ধন্য ষ ততটা মোটা দিছি, ব, চ, মূর্ধন্য ষ, ট, তো সবগুলাই প্রায় কাছাকাছি রকমের মোটা দিতে হবে, তাইলে বিষয়টা দেখতে একরকম লাগবে। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এরপরও কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি মেসেজ করতে পারো, অথবা ভয়েস পাঠিও, গ্রুপে ভয়েস পাঠিও, আমি ভয়েসের মাধ্যমে ওটা ঠিক করে দিব যে কি করা যাবে কি করা যাবে না। ওকে, তো যেটা বললাম, তাহলে আজকে আমাদের ক্লাস শেষ করি, ধন্যবাদ।